তারিখ 11ই নভেম্বর 2024। নভেম্বরে এমনিতে বৃষ্টি হয় না, কিন্তু সেদিন সকাল থেকেই আকাশটা ভীষণ মেঘলা হয়ে আছে। কোথাও কোথাও আবার চারিদিক অন্ধকার করে টিপ টিপ বৃষ্টি পড়ছে। এবার এইরকম একটা আবহাওয়ার মধ্যে কেরালার কাসারগোড় জেলা আদালতের বারান্দার একটা কোনায় অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছেন এক বয়স্ক দম্পতি। তাদের সারা শরীর তখন থরথর করে কাঁপছে। চারপাশে অবাধ কোলাহল, পুলিশ, মিডিয়া, সাধারণ মানুষ সবার মধ্যেই একটা তীব্র উত্তেজনা কাজ করছে। অথচ এই সমস্ত কিছুর মধ্যে দাঁড়িয়েও ওই দম্পতি যেন একদম স্তব্ধ হয়ে গেছে। কিন্তু কেন এরকম স্তব্ধ হয়ে গেছে জানেন? কারণ ওই বৃদ্ধ লোকটার হাতে একটা ছোট্ট কাগজের বাক্স ধরা আছে। খুব সিম্পল ছোট্টখাট্ট একটা বাক্স, আকারে খুব বড়জোর একটা জুতোর বাক্স সাইজের মতো হবে। ওই বয়স্ক মহিলা তার থরথর করে কাঁপতে থাকা হাতের আঙুল দিয়ে কোনো মতে ওই বাক্সের ঢাকনাটা সরালেন। আর ঢাকনাটা সরানোর সাথে সাথেই যেন আকাশে বিকট আওয়াজ করে একটা বাজ পড়ল। দুজনেই ডুকরে কেঁদে উঠলেন। কিন্তু এই কান্না আজকের নয়, এই কান্না কিছু মাস কিংবা কিছু বছরেরও নয়। দীর্ঘ 18 বছর ধরে জমে থাকা মেঘ যখন হঠাৎ করে বৃষ্টি হয়ে নেমে আসে, এই কান্না ঠিক সেরকম। কিন্তু এবার আপনাদের মনে প্রশ্ন জাগছে যে কি এমন ছিল ওই বাক্সের ভেতর? এই বাক্সের ভেতর ছিল এমন একটা জিনিস যা এই পৃথিবীর কোনো বাবা মা কখনো কল্পনাও করতে পারে না। ওই জুতোর বাক্সের মতো দেখতে বাক্সটার ভেতর রাখা ছিল ওই বয়স্ক দম্পতির 13 বছর বয়সী আদরের মেয়ে সাফিয়ার মাথার খুলি, আর তার সাথে হাড়ের অবশিষ্ট কয়েকটা টুকরো। ওই বয়স্ক মহিলা পরম মমতা আর স্নেহের সাথে মাথার খুলির একটা অংশ নিজের হাতের তালুতে রাখলেন। তাদের চারপাশে তখন অগুন্তি মানুষের ভিড়, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, লয়ার, পুলিশ আর হাজার হাজার সাধারণ মানুষ। চারিদিকে একটা অদ্ভুত বিষণ্ণতা। ওইখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের চোখ তখন জলে ভেজা। প্রত্যেকটা মানুষ বুঝতে পারছিল যে আজ তারা অনেক বছর পুরনো একটা নারকীয় ট্র্যাজেডির শেষ অধ্যায়ের সাক্ষী হতে চলেছেন। ঠিক এমন সময় ওই বয়স্ক মহিলা নিজের চোখ দুটো বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে করতে ভাঙা ভাঙা গলায় বললেন, পৃথিবীর কোনো মাকে যেন এই দিন দেখতে না হয়। আজ দীর্ঘ 18 বছর পর আমার মেয়ে অবশেষে বাড়ি ফিরছে। কিন্তু প্রশ্নটা এখানেই, ঠিক কি ঘটেছিল সেই ছোট্ট সাফিয়ার সাথে? আর কেন দীর্ঘ 18 বছর পর তাকে এইভাবে একটা ছোট্ট বাক্সের মধ্যে কঙ্কাল হয়ে ফিরতে হলো? নমস্কার, আমি অপূর্ব। আমাদের আজকের এই কেসটা শুধুমাত্র ভারতের নয়, গোটা সাউথ এশিয়ার ক্রাইম হিস্ট্রির এক অন্যতম ঠান্ডা মাথার খুনের ঘটনা। শুধু ঘটনা বললে ভুলই হবে, এটা রীতিমতো একটা মুভমেন্ট। যে মুভমেন্ট কর্ণাটকের একটা প্রত্যন্ত পাহাড়ি গ্রাম থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়েছিল গোটা দেশ জুড়ে, এবং দীর্ঘ 18 বছরের এক অবিশ্বাস্য এবং ক্লান্তিহীন আইনি লড়াইয়ের পর এর চূড়ান্ত নিষ্পত্তি ঘটে কেরালার আদালতে। তবে এই কেসটা শুধু একটা মার্ডার মিস্ট্রি নয়, বরং এটা আমাদের সো কল্ড এডুকেটেড সমাজের ভেতরে লুকিয়ে থাকা একটা গভীর ক্লাস ডিভাইডেশনের এক জলজ্যান্ত প্রমাণ। আমাদের বাড়িতে যে ডোমেস্টিক হেল্পাররা কাজ করেন, তাদের উপর চলা অবর্ণনীয় নির্যাতন, শোষণ আর অত্যাচারের অন্যতম প্রুফ আমাদের আজকের এই কেস। আমাদের চারপাশে এরকম হাজার হাজার অল্প বয়সী নাবালিকা মেয়ে আছে যারা অত্যন্ত গরিব পরিবার থেকে এসে একটু ভালো থাকার আশায় বড় বড় শহরের বড়লোক পরিবারগুলোতে কাজ করে, কিন্তু বেশিরভাগ সময়ই তাদের সাথে রীতিমতো কৃতদাসের মতো আচরণ করা হয়। দিনের পর দিন চলে শারীরিক এবং মানসিক নির্যাতন, এবং এইভাবে চলতে চলতে একসময় যদি তারা পৃথিবী থেকে চিরতরে হারিয়েও যায়, আমাদের সমাজ কিংবা আইনের কান পর্যন্ত সেই খবর পৌঁছায়ও না। তারা আমাদের এই সমাজে যেন একটা অদৃশ্য অংশ হয়ে বেঁচে থাকে। তারা এক্সিস্ট তো করে, কিন্তু কেউ দেখতে পায় না। তাই আমাদের আজকের এই কেসটা সেই সমস্ত শোষিত এবং হারিয়ে যাওয়া অদৃশ্য মানুষদের জীবনের সবচেয়ে নিষ্ঠুর এবং চরমতম একটা উদাহরণ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য কেস অফ হোয়ার ইজ সাফিয়া। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি। এই যে কেসগুলো, এই কেসগুলোর মধ্যে কিন্তু এইরকম কিছু কেস হয় যেগুলো মানে আমাদেরও ভেতরটা নাড়িয়ে দিয়ে যায়, আমাদের চোখ খুলে দিয়ে যায়।
তো আপনি যদি চান এই অদৃশ্য মানুষগুলোর গল্প দুনিয়ার সামনে আসুক, অপরাধীরা চিনে রাখুক আইনের ক্ষমতা, তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। একটা লাইক কিংবা একটা সাবস্ক্রাইব হয়তো আপনার কাছে মাত্র 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমাদের টিমকে এইরকম রিয়েল লাইফ ক্রাইম ইনভেস্টিগেশন আপনাদের সামনে তুলে ধরার জন্য ওই একটা লাইক আর একটা সাবস্ক্রিপশনই অনেক বড় মোটিভেশন। এবং আমরা কথা দিয়েছিলাম যে 3 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো একটা ফুল ক্রাইম থ্রিলার শর্ট ফিল্ম। তো সেটার গল্প কিন্তু রেডি, স্ক্রিপ্টের কাজও শুরু হয়ে গেছে, এবার পুরোটাই আপনাদের হাতে। তাই প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই জার্নির সঙ্গী হয়ে উঠুন। তাহলে চলুন এবার ফিরে যাওয়া যাক আজ থেকে 20 বছর আগে, মানে 2006 সালে, যেখান থেকে এই ভয়ানক ট্র্যাজেডি শুরু হয়েছিল। আমাদের আজকের এই গল্পটা শুরু হয়েছিল 2006 সালে। জায়গাটা ছিল দক্ষিণ ভারতের কেরালা বর্ডারের কাছে কর্ণাটকের কোডাগু ডিস্ট্রিক্টে, যেটাকে আমরা অনেকে কুর্গ বলে চিনি। কুর্গ এমনিতে চারিদিকে কফির বাগান আর পাহাড়ে ঘেরা একটা অপূর্ব সুন্দর ট্যুরিস্ট স্পট। যদি আপনি কখনো দক্ষিণ ভারতে যান তাহলে অবশ্যই দেখে আসবেন কেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গা। কিন্তু এই চোখ জুড়ানো ল্যান্ডস্কেপের আড়ালেই লুকিয়েছিল এক চরম অবর্ণনীয় দারিদ্র। কুর্গের এই পাহাড়ি অঞ্চলেরই একটা প্রত্যন্ত গ্রাম হচ্ছে আয়ানকি। এই গ্রামেরই একটা জরাজীর্ণ কুঁড়েঘরে বাস করে 13 বছর বয়সী এক কিশোরী সাফিয়া। তার বাবা মোহাম্মদ আর মা আয়েশার 6 সন্তানের মধ্যে সাফিয়া সবার বড়। সাফিয়ার বাবা পেশায় কফি বাগানের একজন দিনমজুর। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেও দিন শেষে চাল ডাল কেনার মতো টাকাটুকু জোটে না। এইরকম অবস্থায় সাফিয়াও পড়ালেখার ফাঁকে ফাঁকে তার মা বাবাকে হেল্প করার জন্য ওই বাগানে কফি বেরি কোড়ায়। অভাব এই পরিবারটাকে এমন ভাবে গ্রাস করেছে যে ওই ছোট ছোট ভাই বোনদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য সাফিয়ার বাবা মা প্রায় নিজেরা না খেয়ে দিন কাটায়। তা আশা করি বুঝতেই পারছেন ওই ফ্যামিলির কন্ডিশনটা ঠিক কি রকম। এদিকে বড় সন্তান হওয়ার কারণে সাফিয়ার শৈশবটাও খুব দ্রুত হারিয়ে গেছে। রাতের বেলা যখন কেরোসিন তেলের প্রদীপের আবছা আলো জ্বলে, সাফিয়া তখন সেই আলোয় তার বাবার কপালে চিন্তার ভাঁজ দেখতে পায়। সে স্পষ্ট দেখতে পায় বাবার দীর্ঘশ্বাস। সে বুঝতে পারে পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য তাদের নেই, তাই মাত্র ক্লাস 6 পাশ করার পরেই তাকে স্কুল ছাড়তে হয়। ঘরের রান্না বান্না আর ভাই বোনদের সামলানোর দায়িত্ব নিজে থেকেই কাঁধে তুলে নেয় ওই ছোট্ট সাফিয়া। তবে মনে মনে একটা জেদ চেপে বসে। নিজের ফ্যামিলির এই কষ্ট দূর করার জন্য সে যে কোনো কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। ঠিক এই রকম একটা অসহায় পরিস্থিতিতে 2006 সালের এক দুপুরে তাদের গ্রামে এক ওয়েল ড্রেসড ভদ্রলোকের এন্ট্রি হয়। গ্রামের সবাই তাকে চেনে হাজি বলে। লোকটা আসলে একজন লোকাল ফিক্সার, সহজ ভাষায় বলতে গেলে একজন দালাল। হাজি সাফিয়ার বাবা মায়ের সামনে একটা বড় অফার নিয়ে আসে। সে জানায় কেরালার এক অত্যন্ত ধনী ফ্যামিলি আছে, সেই বাড়িতে 2 ছোট ছোট মেয়েও আছে এবং তাদের দেখাশোনা করা আর খেলার সঙ্গী হওয়ার জন্য একটা ভালো মেয়ে দরকার। তার বিনিময়ে তারা সাফিয়াকে প্রপার খাবার দেবে, ভালো জামা কাপড় দেবে, এমনকি তার বন্ধ হয়ে যাওয়া পড়াশোনাও আবার স্পন্সর করবে। এর সাথে সাথে প্রতি মাসে একটা ফিক্স স্যালারিও দেবে, যা সাফিয়া তার গরিব বাবা মায়ের কাছে পাঠাতে পারবে। এবার 3 বেলা পেট পুরে খাওয়ার গ্যারান্টি আর মেয়ের আবার স্কুলে যাওয়ার সুযোগ। মোহাম্মদ আর আয়েশার কাছে এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়ার কিছুই নয়। তবে মাত্র 13 বছরের মেয়েকে অত দূরে পাঠাতে আয়েশার বুকটা রীতিমতো কেঁপে ওঠে। তখন মায়ের চোখের জল দেখে সাফিয়া নিজেই শক্ত হয়ে দাঁড়ায়। সে হাসি মুখে বলে, আম্মি আব্বা তোমরা চিন্তা করো না, আমি যাব, আমি সেখানে গিয়ে পড়াশোনা করব আর তোমাদের জন্য টাকা পাঠাবো। এবার মুখে একটা সাহসী হাসি ফুটিয়ে রাখলেও ভেতর ভেতর কিন্তু সাফিয়াও তখন কাঁপছিল, কারণ এর আগে সাফিয়া কোনোদিন নিজের গ্রামের বাইরেও পা রাখেনি। যাই হোক, এই ঘটনার ঠিক 1 সপ্তাহ পরের কথা। সাফিয়ার বাবা মা তাকে নিয়ে বাসে করে কেরালার কাসারগোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে উপকূলীয় সমভূমির দিকে দীর্ঘ 8 ঘন্টার জার্নি। বাসের জানলায় মুখ থেকে সাফিয়া অবাক হয়ে দেখছে চারপাশের চেনা ল্যান্ডস্কেপটা কিভাবে ধীরে ধীরে বদলে যাচ্ছে। কন্নড় ভাষায় লেখা সাইনবোর্ডগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে সম্পূর্ণ অচেনা মালায়ালাম ভাষার সাইনবোর্ডে। ল্যাঙ্গুয়েজ এবং কালচারের এই চেঞ্জ সাফিয়ার মনে একটা অজানা ভয় জাগিয়ে তোলে। যাই হোক, জার্নি শেষে বাস যখন কাসারগোড় শহরের বাস স্ট্যান্ডে এসে থামে, তখন সেখানে
তাদের রিসিভ করতে আসে কেসি হামজা। তার বয়স 40-এর কোঠায়, পেশায় একজন নামকরা কনস্ট্রাক্টর। হামজার মুখের এক চিলতে অমায়িক হাসি দেখে তাকে বেশ জেন্টলম্যানই মনে হয়। হামজার সাথে তার স্ত্রী মাইমুনাও আছে। তার কোলে একটা একেবারে ছোট্ট বাচ্চা, আর হাতে ধরা আরেকটা ছোট মেয়ে। এবার হামজার ফ্যামিলি আর বাচ্চাদেরকে দেখে বাবা মোহাম্মদের মনের সমস্ত সংশয় এক নিমিষে দূর হয়ে যায়। সে মনে মনে ভাবে এই ফ্যামিলিটা হয়তো সাফিয়াকে কাজের মেয়ে নয়, বরং ঘরের মেম্বারের মতোই ট্রিট করবে। এরপর বাস স্ট্যান্ডেই আসে বিদায়ের সেই ইমোশনাল মুহূর্তটা। আয়েশা আর মোহাম্মদ তার মেয়েকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরে। বিদায় নেওয়ার ঠিক আগের মুহূর্তে মা আয়েশা সাফিয়ার ব্লাউজের ভেতর নিজের হাতে সেলাই করা পবিত্র দোয়া পড়া একটা ছোট্ট লকেট গুঁজে দেয়। নিজের চোখের জল চেপে মা ফিসফিসিয়ে সাফিয়াকে বলে, ভালো থেকো আমার সোনা মেয়ে, আমরা খুব তাড়াতাড়ি তোমাকে নিতে আসবো। সাফিয়াও তখন নিজের কান্না চেপে শুধু মাথা নাড়ায়। ওদিকে হামজা তখন পাশে দাঁড়িয়ে একগাল হেসে মোহাম্মদকে আশ্বস্ত করে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে আমাদের বাড়িতে বড় মেয়ের মতোই থাকবে। কাশারগড়ের মাস্তিকুন্ডা এলাকায় হামজার একটা সুন্দর বাড়ি আছে। সাফিয়াকে সবার প্রথমে এই বাড়িতে নিয়ে আসা হয়। প্রথম কয়েকটা দিন হামজার ফ্যামিলি সাফিয়ার সাথে বেশ ভালোই ব্যবহার করে, কিন্তু সেই ভালো ব্যবহার বেশি দিন স্থায়ী হয় না। সাফিয়াকে পড়াশোনা করানো কিংবা বড় মেয়ের মতো রাখার যে গাল ভরা প্রমিস হামজা দিয়েছিল, তা খুব তাড়াতাড়ি কর্পূরের মতো উবে যায়। মাত্র 13 বছরের ছোট্ট সাফিয়াকে এখন প্রত্যেক দিন ভোর 5টায় ঘুম থেকে উঠতে হয়। ঘুম ভাঙতেই শুরু হয় তার বিরামহীন অমানসিক খাটুনি। পুরো ফ্যামিলির জন্য রান্নাবান্না করা, ঘর মোছা, ভারী ভারী বাসন মাজা সব একা হাতেই করতে হয় সাফিয়াকে। আর এখানেই শেষ নয়, হামজার ছোট ছোট বাচ্চাদেরকে সামলানো আর তাদেরকে দোলনা দুলিয়ে ঘুম পাড়ানোর ডিউটিটাও সাফিয়ার। পড়াশোনার সুযোগ তো একেবারেই বন্ধ। সাফিয়া যদি ভুল করেও বাড়িতে থাকা কোনো বই ছুঁয়ে ফেলে, হামজার ওয়াইফ মাইমুনা বাঘের মতো গর্জে ওঠে। এমনকি ফ্যামিলির সবার সাথে বসে একটু টিভি দেখার চেষ্টা করলেও কপালে জোটে চরম অপমান। কিন্তু এত কিছুর পরেও সাফিয়া সমস্ত কষ্ট নীরবে সহ্য করে, কারণ সে জানে তার এই কষ্টের আয়ের একটা বড় অংশ প্রত্যেক মাসে কুর্গে তার গরিব বাবা মায়ের কাছে পৌঁছায়। বাড়ি থেকে যখনই ফোন আসে, সাফিয়া নিজের ভেতরের কান্নাটাকে চেপে একদম মেশিনের মতো বলে, আমি ভালো আছি আম্মি, কিন্তু আর যাই হোক মায়ের মন তো। আয়েশা ঠিকই বুঝে যায় যে কিছু একটা প্রবলেম হচ্ছে। যে মেয়ে আগে অনর্গল কথা বলতো, সে এখন ফোনের ওপাশ থেকে শুধু হ্যাঁ আর না ছাড়া কিছুই বলে না। তবুও অভাব বড় বালাই, তাই চুপ করেই থাকতে হয়। এরই মধ্যে সময়টা চলে আসে 2006 সালের মাঝামাঝি। হামজা তখন গোয়াতে একটা বিশাল বড় কনস্ট্রাকশনের প্রজেক্ট পায়, তাই সে তার পুরো ফ্যামিলি নিয়ে গোয়াতে শিফট করার ডিসিশন নেয়। এবার আইন অনুযায়ী একজন মাইনর বা নাবালিকা মেয়েকে কাজের জন্য অন্য কোনো স্টেটে নিয়ে যাওয়ার আগে প্যারেন্টস কিংবা কোনো আইনি সংস্থাকে জানানো জরুরি। কিন্তু হামজা কাউকে কিছু জানায় না। সম্পূর্ণ গোপনে সে সাফিয়াকে নিয়ে রওনা দেয় গোয়ার উদ্দেশ্যে। একটা প্রচন্ড তপ্ত দুপুরে সাফিয়া নিজেকে আবিষ্কার করে গোয়াগামী একটা ঠাসাঠাসি ট্রেনের কামরায়। ট্রেনের জানলার গ্রিলগুলো শক্ত করে ধরে সে দেখে কেরালার চেনা নারকেল গাছের সারিগুলো ধীরে ধীরে পেছনে হারিয়ে যাচ্ছে, আর সামনে ভেসে উঠছে সম্পূর্ণ রকম অজানা অচেনা একটা জগৎ। সাফিয়ার চোখ দিয়ে তখন নোনা জল গড়ায়। সাফিয়া মনে মনে ভাবতে থাকে, সে কি আর কোনোদিনও তার চিরচেনা কুর্গের সেই পাহাড় দেখতে পাবে? এবার এই যে গোয়া ট্যুরিস্টদের কাছে এক দারুণ পছন্দের জায়গা, কিন্তু সাফিয়ার জন্য হয়ে ওঠে একটা গোল্ডেন কেজ বা সোনার খাঁচা। তারা গোয়ার মাডগাঁওয়ের কাছে একটা ফ্ল্যাটে থাকতে শুরু করে। হামজা কাজের প্রয়োজনে সারাদিন বাইরে থাকে, আর ফ্ল্যাটের ভেতরে চলে সাফিয়ার উপর মাইমুনার একচ্ছত্র রাজত্ব। গোটা ফ্ল্যাটটার মেঝে স্ক্রাব করা, 24 ঘন্টা ধরে বাচ্চাদের টেক কেয়ার করা, আর তার সাথে রান্নার ডিউটি তো আছেই। এছাড়া সাফিয়াকে একা একা ফ্ল্যাটের বাইরে যাওয়ার পারমিশনও দেওয়া হয় না। তাই যখন ঘরে কেউ থাকে না, সাফিয়া পা টিপে টিপে বারান্দায় এসে দাঁড়ায়, আর বারান্দায় দাঁড়িয়ে দূরে সবুজ পাহাড়ের দিকে চোখ বন্ধ করে সে ফিল করে সে যেন তার নিজের গ্রামে ফিরে এসছে। ভাইদের সাথে কফি বাগানের বুক চিরে আপন মনে দৌড়ে বেড়াচ্ছে। একবার জাস্ট ভাবুন, একটা 13 বছরের বাচ্চার স্বপ্নগুলোকে এইভাবে কেড়ে নিয়ে
তাকে তার পরিবারের থেকে দূর করে আটকে রাখা কতটা মেন্টাল টর্চারের। আমরা আমাদের প্রিভিলেজের জায়গায় বসে হয়তো এটা ইমাজিনও করতে পারবো না। আমরা মুখে যতই আপগ্রেডের দাবি করি না কেন, আমাদের অনেকেরই বাড়িতে ডোমেস্টিক হেল্পারদের জন্য আজও আলাদা বাসন থাকে। সোসাইটিতে তাদের লিফটে উঠতে দেওয়া হয় না। আমরা অবশ্য এই বিষয়গুলোকে খুব নর্মাল লাইফস্টাইল হিসেবে একসেপ্ট করে নিয়েছি। এইভাবে একটা নির্দিষ্ট ক্লাসের মানুষকে এই দাসত্ব মনে প্রাণে মেনে নিতে বাধ্য করেছি। সাফিয়ার লাইফটা যেন এই ব্যাকডেটেড সমাজ ব্যবস্থার একটা জলজন্ত রিফ্লেকশন। যাই হোক, আবার সাফিয়ার গল্পে ফেরা যাক। সারাদিন এইরকম হাড় ভাঙা খাটুনির শেষে তার ঘুমানোর জন্য সেপারেট রুম বা সামান্য বিছানাও সাফিয়ার ভাগ্যে জোটেনি। রান্নাঘরের কনকনে ঠান্ডা মেঝেটাই তার তোষক, যেখানে শুয়ে সে প্রতি রাতে নীরবে কাঁদে। একদিন সাফিয়া ভীষণ ইমোশনাল হয়ে মাইমুনার হাত পাদরে কেঁদে ফেলে এবং বলে, আন্টি আমাকে প্লিজ কয়েকটা দিনের জন্য আম্মির কাছে যেতে দিন, আমার খুব মন কেমন করছে। কিন্তু মাইমুনা নির্দয়ভাবে তাকে গালাগাল করে আর বলে, আমরা তোকে এখানে ভেকেশনের জন্য নিয়ে আসিনি, যা গিয়ে সবজি কাট। ওদিকে সাফিয়ার বাবা মা যখন অনেক কষ্টে হামজাকে ফোনে পেতেন, হামজা প্রত্যেকবার নতুন নতুন এক্সকিউজ দিত। বলতো সামনের মাসে এই প্রজেক্টটা শেষ হলেই ওকে পাঠিয়ে দেব, বা বলতো ও তো আমাদের মেয়ের মতোই আছে, আপনারা অযথা টেনশন করছেন কেন। চরম দারিদ্র আর অশিক্ষিত হওয়ার কারণে মোহাম্মদ আর আয়েশার পক্ষে গোয়া পর্যন্ত যাওয়ার মতো ট্রাভেলিং খরচাটাও ছিল না। তাই হামজার এই বিষাক্ত মিথ্যে আশ্বাস বিশ্বাস করা ছাড়া আর কোনো অপশন তাদের কাছে ছিল না। তারা শুধুমাত্র ভাগ্যের উপর ভরসা করেই দিন গুনতে থাকে। 2006 সালের ডিসেম্বর মাস। উত্তর আর পূর্ব ভারতে তখন বেশ ভালো রকম শীতের আমেজ, কিন্তু সমুদ্র উপকূলের রাজ্য গোয়ার ওয়েদার একদম আলাদা। সেখানে তখন বেশ গরম। ক্রিসমাস আর নিউ ইয়ারের ছুটিতে পুরো গোয়া তখন দেশি বিদেশি ট্যুরিস্টদের ভিড়ে গম গম করছে। চারিদিকে বেশ একটা উৎসবের আমেজ। আর ঠিক এই উৎসবের আলো ঝলমলে আবহাওয়াতেই 15 ডিসেম্বর হামজার মাদগাঁওয়ের ফ্ল্যাটে ঘটে যায় এক মারাত্মক ঘটনা। প্রত্যেক দিনের মতোই রান্নাঘরে সাফিয়া একা হাতে একাধিক কাজ সামলাচ্ছে। একদিকে সে গ্যাসে দুপুরের লাঞ্চের জন্য একটা বড় হাঁড়িতে ভাত চাপিয়ে সেটা চামচ দিয়ে নাড়ছে, অন্যদিকে মেঝেতে পড়ে যাওয়া জল একটা কাপড় দিয়ে মুছছে। হাঁড়ির ভেতরে ভাতের মার তখন প্রচন্ড হিটে টকবক করে ফুটছে। ঠিক যখন সাফিয়া ফুটন্ত ভাতের ওই ভারী হাঁড়িটা ওভেন থেকে নামাতে যাবে, তখনই ভেজা পিচ্ছিল মেঝেতে আচমকা তার পা হড়কে যায়। সাথে সাথে ওই ফুটন্ত গরম ভাতের মার উপর হয়ে সরাসরি সাফিয়ার সারা পিঠ, পেট আর দু পায়ের উপর পড়ে যায়। ফুটন্ত মারের চরম তীব্রতায় মুহূর্তের মধ্যে তার চামড়া গলে ফুসকা পড়ে যায়। তীব্র যন্ত্রণা আর অসহ্য বার্নিং সেন্সেশনের ফলে ছটপট করতে করতে ওই 13 বছরের ছোট্ট মেয়েটা রান্নাঘরের মেঝেতেই লুটিয়ে পড়ে। তার থেকে শত শত কিলোমিটার দূরে থাকা মায়ের উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে থাকে, আম্মি আম্মি আমার খুব লাগছে, আম্মি আম্মি তুমি কোথায়। ঠিক ওই সময়টাতে হামজার ওয়াইফ মাইমুনা আর বাচ্চারা এক রিলেটিভের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ওই মুহূর্তে ফ্ল্যাটে হামজা ছাড়া কোনো প্রাপ্তবয়স্ক মানুষ ছিল না। এবার সাফিয়ার কান্নার আওয়াজ শুনে হামজা তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসে এবং সেখানে এসে সে দেখতে পায় মেঝেতে ভাত আর ভাতের মার ছড়ানো, আর তার মাঝখানে পুড়ে যাওয়া চামড়া নিয়ে যন্ত্রণায় ছটফট করছে সাফিয়া। এবার এইরকম একটা সিচুয়েশনে যে কোনো নর্মাল মানুষের প্রথম ডিউটি হচ্ছে মেয়েটাকে ইমিডিয়েটলি কোনো হসপিটালে নিয়ে যাওয়া, কিন্তু হামজা ছিল মানুষরূপী এক দানব। তার মনে সহানুভূতির বদলে জেঁকে বসলো আইনি ভয় আর এক চরম সেলফিশনেস। হামজা মনে মনে ক্যালকুলেশন করে, যদি সে সাফিয়াকে হসপিটালে নিয়ে যায় তাহলে ডাক্তাররা শিওর সেটা পুলিশকে জানাবে, আর গোয়ায় একজন 13 বছর বয়সী মাইনর মেয়েকে এইভাবে ইল্লিগালি ঘরের কাজের দাসী হিসেবে আটকে রাখার অপরাধে তার নিশ্চিত জেল হবে, আর তার সাথে গুনতে হবে বড় অঙ্কের পেনাল্টি। তার এতদিনের তৈরি করা সমাজের তথাকথিত সম্মান আর লাক্সারিয়াস লাইফ এক নিমেষে ধূলিসাৎ হয়ে যাবে। তাই নিজের পিঠ বাঁচানোর জন্য হামজা একটা ভয়ানক ডিসিশন নেয়। সে তখন সাফিয়ার তীব্র পোড়া ক্ষতের উপর একটা সাধারণ অয়েন্টমেন্ট কোনো মতে লেপে দেয়। এরপর আধমরা অবস্থায় যন্ত্রণায় গোঙাতে থাকা মেয়েটাকে
চ্যাংদোলা করে তুলে আনে শোবার ঘরে এবং তারপর বাইরে থেকে সেই ঘরের দরজা লক করে দেয়। সে সাফিয়াকে তীব্র কষ্ট আর জ্বরের ঘোরে সম্পূর্ণ একা ছটপট করার জন্য ফেলে রেখে দেয়। তারপর পরের দিন অর্থাৎ 16 ডিসেম্বর সাফিয়ার ফিজিক্যাল কন্ডিশনের চরম অবনতি ঘটে। তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ার কারণে এবং কোন রকম মেডিকেল ট্রিটমেন্ট না পাওয়ায় তার শরীরে মারাত্মক ইনফেকশন ছড়িয়ে পড়ে। তীব্র জ্বরের ঘোরে সে তখন প্রলাপ বকছে। শকের কারণে তার পুরো বডি রীতিমতো নিস্তেজ হয়ে গেছে। সে অবিরত তার মায়ের জন্য কাঁদছে আর ঘুমাচ্ছে। কিন্তু সাফিয়ার এই কন্ডিশন দেখেও হামজার মনে কোনো সহানুভূতি জন্মায় না, বরং তার ভয় এবার একটা চরম প্যানিকের রূপ নেয়। সে লিভিং রুমে ক্রমাগত পায়চারি করতে করতে নিজের চুল ছেড়ে ভাবে, এই মেয়েটা যদি এইভাবে ঘরের ভেতর মারা যায় তবে সে খুব খারাপ ভাবে ফেঁসে যাবে। আবার যদি সে কোনো মতে বেঁচেও যায় তাহলে এই পোড়া শরীর নিয়ে তাকে কুর্গে তার বাবা মায়ের কাছে ফেরত পাঠানো ইম্পসিবল। তাহলে সবাই তার এই বর্বরতার কথা জেনে যাবে। এবং এইসব ভাবতে ভাবতেই রাত আরো গভীর হয়। হামজা সাফিয়ার ঘরের দরজা খুলে। তার হাতে তখন একটা ভারী আর ধারালো লোহার চপার, যেটা সাধারণত ঘরে মাংস কাটার জন্য ইউজ করা হয়। জ্বরের ঘোরে অর্ধচেতন সাফিয়া হয়তো এক ঝলক চোখ মেলে তার দিকে তাকায়, অথবা সে হয়তো তখনও প্রলাপ বকে চলেছে। ঠিক ওই সময় কোন রকম দ্বিধা দয়া না দেখিয়ে হামজা তার পুরো শক্তি দিয়ে সেই ভারী চপারটা দিয়ে ছোট্ট সাফিয়ার গলায় একটা কোপ বসায়। আর ওই একটা কোপেই সাফিয়ার সমস্ত যন্ত্রণার অবসান ঘটে। তার জীবন প্রদীপ চিরতরে নিভে যায়। মেঝেময় সাফিয়ার নিথর দেহ থেকে রক্তের বন্যা বয়ে যায়। একটা মাত্র 13 বছরের নিষ্পাপ বাচ্চার জীবন বাঁচানোর থেকে নিজের ক্রাইম ঢাকা দেওয়া আর নিজেকে সেফ রাখাটাই এই নরপিশাচের কাছে মেইন প্রায়োরিটি হয়ে ওঠে। এবার এই হত্যাকাণ্ডটি ঘটানোর পর হামজার সামনে তখন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে বডিটাকে ডিসপোজ করা বা প্রমাণ লোপাট করা। একটু আগেও যে ফ্ল্যাটে একটা জলজ্যান্ত বাচ্চা ছিল, এখন সেখানে পড়ে আছে একটা রক্তাক্ত নিথর দেহ। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে হামজা কিছু পুরনো চটের বস্তা, দড়ি আর বাগান করার একটা ধারালো ছুরি নিয়ে আসে। তারপর নিজের মনকে শক্ত করে সে সাফিয়ার ডেড বডিটাকে টুকরো টুকরো করে কাটতে শুরু করে। একটা বাচ্চার শরীরের উপর সে যে লেভেলের নৃশংস অত্যাচার চালায় সেটা ভাবলেও গা শিউরে ওঠে। এরপর সাফিয়ার পুরো বডিটাকে ছোট্ট ছোট্ট পিসে ভাগ করে সে দুটো বড় নাইলনের বস্তার ভেতরে শক্ত করে প্যাক করে দেয়। ঘরের ভেতরে লাশ কাটার ফলে পুরো ফ্ল্যাটটা তখন একটা রক্তাক্ত কসাইখানায় পরিণত হয়েছে। হামজা তাড়াহুড়ো করে বাথরুম আর রান্নাঘরের মেঝে ব্লিচ আর ফ্লোর ক্লিনার দিয়ে হন্যে হয়ে স্ক্রাব করতে শুরু করে, রক্তের যেন কোনো দাগ অবশিষ্ট না থাকে। রক্তের তীব্র মেটালিক গন্ধ যাতে বাইরে না ছড়ায় সেই জন্য সে ফ্ল্যাটের সমস্ত দরজা জানলা খুলে দেয়। রাতের বেলা প্রতিবেশীরা যদি কোনো আওয়াজ শুনেও থাকে তারা ভেবেছিল ওটা রেগুলার ফ্যামিলি ঝগড়া, তাই ওসব ইগনোর করে যে যার মতো টিভি দেখতে ব্যস্ত থাকে। এদিকে হামজা ওই বস্তা দুটোকে টেনে হিচড়ে নিয়ে একটা অন্ধকার গলিতে পার্ক করা তার গাড়িতে তোলে। এরপর মাঝরাত নাগাদ সে তার নিজের শালা আর অনুগত অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ আব্দুল্লাহকে ফোন করে। আব্দুল্লাহ তখন বেশি দূরে ছিল না, সে গোয়ারই একটা ইন্টেরিয়ার অঞ্চলে হামজারই একটা কনস্ট্রাকশন সাইট দেখাশোনা করে। মেঘলা রাতের আকাশের নিচে হাইওয়ের পাশে এই দুই ক্রাইম পার্টনার মিট করে। তারা নাইলনের বস্তা দুটো আব্দুল্লাহর জিপে শিফট করে। পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য হেডলাইট বন্ধ করে পূর্ব দিক ধরে গাড়ি চালাতে শুরু করে এবং এইভাবে গাড়ি চালাতে চালাতে তারা গিয়ে পৌঁছায় মোলেম বনাঞ্চলে। এটা গোয়া কর্ণাটক বর্ডারের কাছে একটা ফেমাস ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি। কিন্তু সেই রাতে সেই ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারিটাই হয়ে ওঠে সাফিয়ার গোপন কবরস্থান। আব্দুল্লাহ হামজাকে সেই বনের ভেতরে একটা আন্ডার কনস্ট্রাকশন চেক ড্যামের কাছে নিয়ে যায়। জায়গাটা একটা শুকনো খালের পাশে, যেটা আব্দুল্লাহ নিজেই সুপারভাইজ করছিল। সেখানে আগে থেকেই একটা গর্ত আংশিকভাবে খোঁড়া ছিল, আর লাকিলি বলুন আর আনলাকিলি বলুন ওই সাইটে একটা জেসিবিও রাখা ছিল।
তো আব্দুল্লাহ আর হামজা সেই জেসিবি ইউজ করে গর্তটাকে আরো ডিপ করে। ঘর্মাক্ত এবং গভীর মুখে দুজন মিলে সাফিয়ার দেহাংশ বোঝাই করা ওই দুটো বস্তা সেই গর্তে ফেলে দেয়। বডি যেন দ্রুত গলে যায় সেই জন্য তারা ওই বস্তাগুলোর উপর প্রচুর পরিমাণে চুনও ঢেলে দেয়। তারপর মাটি দিয়ে গর্তটা ভরাট করে ভোর 3টে নাগাদ চারপাশ এমন ভাবে সমান করে দেয় যেন সেখানে কিছু ঘটেইনি। তবে ওই জায়গাটা ছেড়ে চলে আসার আগেই তারা নিজেদের বাঁচানোর নেক্সট স্ক্রিপ্টটা রেডি করে ফেলে। ঠিক হয় হামজা প্রচার করবে সাফিয়া শত শত মাইল দূরে কেরালা থেকে নিখোঁজ হয়েছে। এতে করে যেটা হবে, কেউ গোয়াতে তাকে খোঁজার চেষ্টাই করবে না। তবে এখানে তাদের প্ল্যানে একটা উইক পয়েন্ট ছিল। হামজা যখন তার ফ্যামিলি নিয়ে গোয়া থেকে কেরালা ফিরছে তখন পথে মালি পুলিশ চেকপোস্টে গাড়ির প্যাসেঞ্জার কাউন্ট লগবুকে এন্ট্রি করতে হয়, ঠিক যেমনটা যাওয়ার সময়ও করতে হয়েছিল। এবার ইনভেস্টিগেশনে যেন ধরা না পড়ে যে তাদের সাথে আসা একজন বাড়তি মেয়ে ফেরার সময় তাদের গাড়িতে নেই, সেই জন্য তারা ফেরার সময় ওই মালি পুলিশ স্টাফদেরকে টাকা খাইয়ে ওই চেকপোস্টের লগবুকে হোয়াইটনার ঘষে প্যাসেঞ্জার সংখ্যা থেকে সাফিয়ার নামটা সরিয়ে দেয়। তারপর 20শে ডিসেম্বর 2006 হামজা তার ফ্যামিলিকে নিয়ে কেরালার কাসারগোড়ের বভিকাম গ্রামে ফিরে আসে। সেখানে এসে পাড়ার লোকেদের সাথে খুব নর্মাল বিহেভ করে, যেন একটা সাকসেসফুল বিজনেস ট্রিপ শেষ করে সে বাড়ি ফিরে এসেছে। এদিকে তখন যে তাদের বাড়িতে সাফিয়া নেই সেটা কেউ খেয়ালই করেনি। অবশেষে 21শে ডিসেম্বর দুপুর বেলা হামজা কুর্গে সাফিয়ার বাবা মোহাম্মদকে কল করে। ফোনে সে ভীষণ কান্নাকাটি করে অস্থিরতার ভান করে বলে সাফিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার এই কথাটা শুনে যে কোনো বাবারই বুক কেঁপে উঠবে। মোহাম্মদেরও হলো তাই। হামজা তখন তাকে বানিয়ে বানিয়ে বলে, আমরা কাল রাতেই কেরালা ফিরেছি। আজ সকালে সাফিয়া আমার বাচ্চাদের সাথে উঠোনে বসে খেলছিল। আমরা মাত্র 1 মিনিটের জন্য চোখ সরিয়েছিলাম আর তখনই ও উধাও হয়ে গেছে। আমাদের ডাউট ওকে কেউ কিডন্যাপ করেছে। আপনি তাড়াতাড়ি কাসারগোড়ে চলে আসুন, পুলিশে খবর দিতে হবে। এবার ফোনের ওপারে থাকা আয়শা ফোনে ওই কথাগুলো শুনেই ডুকরে কেঁদে ওঠেন। এইরকম একটা খবর শুনে হতভম্ব এবং একজন গরিব বাবা মোহাম্মদ তড়িঘড়ি করে কাসারগোড় যাওয়ার জন্য নিজের জমির কিছু আদা বিক্রি করেন। প্রতিবেশীদের কাছ থেকে কয়েকশো টাকা বাস ভাড়ার জন্য ধার নেন। আর বাড়ি থেকে বের হওয়ার ঠিক আগে তার মনে পড়ে সাফিয়া আমলকি খেতে খুব ভালোবাসত। তাদের উঠোনের আমলকি গাছটায় সুন্দর আমলকি পেকেছিল। তিনি খুব স্নেহের সাথে এক মুঠো আমলকি পেরে একটা প্যাকেটে ভরে রওনা দিলেন। তিনি মনে মনে ভাবছিলেন যখন মেয়েকে খুঁজে পাবেন তখন এটা তার হাতে দেবে। সত্যি কথা বলতে একজন বাবার এরকম আকুলতা সত্যি হার্ট ব্রেকিং, কারণ তিনি তখনও জানতেন না যে তার মেয়েকে ততক্ষণে টুকরো টুকরো করে কেটে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। যাই হোক, তাও যেন তেন প্রকারে মোহাম্মদ কাসারগোড়ের ভবিকাম গ্রামের হামজার বাড়িতে পৌঁছায়। হামজা তখন খুব স্যাড একটা ফেস বানিয়ে মোহাম্মদের সামনে আসে। উঠোনের একটা স্পট দেখিয়ে বলে ও ঠিক ওইখানটাতে খেলা করছিল। মোহাম্মদ তখন ভয়ে কাঁপছেন। তার মাথায় ট্রাফিকিং বা ফিজিক্যাল টর্চারের হাজারটা ভয়ানক চিন্তা আসছিল, কিন্তু তিনি জানতেন না আসল ক্রিমিনাল তখন তার সামনেই দাঁড়িয়ে। মোহাম্মদ যখন পকেট থেকে আমলকির প্যাকেটটা বের করে ইমোশনাল হয়ে বললেন এগুলো ওর প্রিয়, তখন হয়তো হামজা কিছুটা হলেও গিল্ট ফিলে চোখ ফিরিয়ে নিয়েছিল। এরপর হামজা নিজেই ফুল রেসপন্সিবিলিটি নিয়ে মোহাম্মদকে সাথে করে আদুর পুলিশ স্টেশনে নিয়ে যায়। 21শে ডিসেম্বর সাফিয়ার নামে একটা মিসিং ডায়েরি করায় সে। হামজা সেখানে নিজেকে একজন কেয়ারিং মালিক হিসেবে প্রেজেন্ট করে, বলে সাফিয়া তাদের ফ্যামিলির মেম্বারের মতোই ছিল। ডিউটি অফিসার SSIP গোপাল কৃষ্ণান রিপোর্টে সাফিয়ার ডিসক্রিপশন লিখে নেন। বয়স 13 বছর, ফর্সা গায়ের রং, পরনে সবুজ সালোয়ার কামিজ। সর্বশেষ দেখা গেছে ভবিকামের হামজার বাড়িতে। এবং এইভাবেই সাফিয়ার এই কেসটা সরকারি খাতায় একটা সাধারণ মিসিং ডায়েরি হিসেবে রেজিস্টার্ড হয়। কিন্তু তখনও কেউ আন্দাজ করতে পারেনি এই একটা সাধারণ মিসিং ডায়েরি পরবর্তীতে কত বড় ঝড় তুলতে চলেছে। এরপরেই শুরু হয় আসল খেলা।
মিসিং ডায়েরি করার ঠিক পরের দিন অর্থাৎ 22শে ডিসেম্বর সাফিয়ার বাবা আর মাকে আদুর পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয়। অদ্ভুত ব্যাপার হচ্ছে হামজা সেখানে আগে থেকেই প্রেজেন্ট ছিল। যাই হোক, মোহাম্মদ আর আয়েশা থানায় পা দেওয়া মাত্রই একজন পুলিশ অফিসার মোহাম্মদের দিকে তেড়ে আসে, চিৎকার করে বলে, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে এটা বিশ্বাস করার জন্য যে তোমরা জানো তোমাদের মেয়ে কোথায় আছে। তোমরা কি এই কিডন্যাপের নাটক সাজিয়েছো হামজার কাছ থেকে টাকা এক্সটর্ট করার জন্য? আয়েশা আর মোহাম্মদ হঠাৎ এই নোংরা অপবাদে একদম শকড হয়ে যায়। পুলিশ তাদের কোনো সেলফ ডিফেন্সের সুযোগ দেয় না, উল্টো শাসাতে থাকে যে তারা একটা মাইনর মেয়েকে কাজে পাঠিয়ে ইল্লিগাল কাজ করেছে। এরপর একজন পুলিশ অফিসার মোহাম্মদকে প্রচন্ড জোরে একটা চর মারে, তারপর তার জামার কলার ধরে টেনে নিয়ে লকআপের ভেতরে ঢুকিয়ে দেয়। একবার ভাবুন, সবে মাত্র নিজের মেয়েকে হারানোর খবর পেয়েছে যে বাবা মা, তাকেই কিনা চোর অপরাধীদের মতো এক রাত হাজতে কাটাতে হয়েছে। এদিকে লকআপের বাইরে তখন মা আয়েশা তার কোলের ছোট্ট বাচ্চাকে নিয়ে পুলিশের পা জড়িয়ে কাঁদছে, বলছে, দয়া করে ওনাকে ছেড়ে দিন, আমরা কিচ্ছু জানি না, আমাদের সাফিয়া সত্যিই নিখোঁজ। আর হামজা এক কোনায় দাঁড়িয়ে নিজের লেখা এই নাটকটা আরামসে এনজয় করছিল। পুলিশের কাছে সে ফলস সিম্পাথি দেখিয়ে বলছে, ওরা হয়তো সত্যি বলছে স্যার, হয়তো কেউ মেয়েটিকে তুলে নিয়ে গেছে। পরের দিন সকালবেলা পুলিশ মোহাম্মদকে রিলিজ করলেও তাদের সেলফ রেসপেক্ট আর ডিগনিটি একদম ধূলিসাৎ করে দেয়। অফিসার তাদেরকে ধমকে বলে, তোমাদের মতো বাবা মায়ের জন্যই আজ মেয়েটার এই দশা হয়েছে, অন্য স্টেটে একা মেয়েকে পাঠিয়েছো কেন? এরপর মোহাম্মদ আর আয়েশা শুধুমাত্র মেয়ে হারানো বাবা মা রইল না, বরং সোসাইটির চোখে নিজেদের অবহেলার কারণে সন্তানকে হারানো এক ক্রিমিনাল হিসেবে আইডেন্টিফাইড হয়ে গেল। লজ্জায় আর অপমানে কুর্গে ফিরে গিয়ে নিজের বাকি বাচ্চাদের কাছে 2 দিন পর্যন্ত মুখ ফুটে এই সত্যি কথাটাও বলতে পারেনি মোহাম্মদ। তবে তাদের উপর এত অন্যায় হয়তো ঈশ্বরও সহ্য করতে পারেননি। তাই কুর্গের এই হেল্পলেস দম্পতি যখন কাসারগোড় থানার চত্বরে দিনের পর দিন এসে মেয়ের জন্য কাঁদছে, তখন সেখানকার কিছু সোশ্যাল ওয়ার্কার আর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের নজরে আসে বিষয়টা। তাদের মধ্যে অন্যতম ছিলেন VKP মোহাম্মদ। তিনি মোহাম্মদের মুখ থেকে এই পুরো ঘটনাটা আর পুলিশের এই অমানসিক বিহেভিয়ারের কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন। VKP মোহাম্মদ কাসারগোড়ের পপুলার অ্যাক্টিভিস্ট সুব্রতারা বিজয়লক্ষ্মী আর অন্যদের সাথে মোহাম্মদের আলাপ করিয়ে দেন। তারা সবাই মিলে ডিসিশন নেয় যে এই অন্যায় কোনোভাবেই টলারেট করা যাবে না, এবং তারপর তারা ফর্ম করে সাফিয়া অ্যাকশন কমিটি। কাসারগোড়ের শহরের আনাচে কানাচে পোস্টার পড়ে যায়, হোয়ার ইজ সাফিয়া, উই ওয়ান্ট জাস্টিস ফর সাফিয়া। 2007 সালের শুরুতে কাসারগোড় টাউনের মেন সেন্টার নতুন বাস স্ট্যান্ডের কাছে অ্যাকশন কমিটি এক অনির্দিষ্টকালের জন্য সত্যাগ্রহ বা গণ অবস্থান শুরু করে। যে আয়েশা জীবনে কোনোদিন কুর্গ জেলার বাইরে পা রাখেনি, সে এখন খোলা আকাশের নিচে নিজের মেয়ের একটা ছবি বুকে নিয়ে অনশনে বসে আছে। মালায়ালাম ল্যাঙ্গুয়েজে লেখা সেই প্লেকার্ডে লেখা, এন্তে মাকাল এভরিডে, অর্থাৎ কোথায় আমার সন্তান। সারা দিনে মাত্র 1 কাপ চা আর বড় জোর 1টা বা 2টো কলা খেয়ে আয়েশা দিনের পর দিন সেখানে বসে থাকে। কড়া রোদ আর তুমুল বৃষ্টিতে ভিজে শরীর একদম দুর্বল হয়ে পড়লেও সে সেখান থেকে এক চুলো নড়ে না। আর এই প্রোটেস্ট চলেছিল টানা 120 দিন বা দীর্ঘ 4 মাস। বাস স্ট্যান্ডের পাশে থাকা একটা গাছ এই মুভমেন্টের একটা লাইভ মেমোরিয়াল বা সিগনেচার ট্রিতে পরিণত হয়। কন্নড় থেকে আসা কলেজ স্টুডেন্ট, 85 বছর বয়সী রিটায়ার্ড স্কুল টিচার থেকে শুরু করে লোকাল দোকানদার, যারা আয়েশার এই স্ট্রাগল দেখে ইমোশনাল হচ্ছিল, তারা সবাই এসে একটা করে পেপারে সাইন করে সেই গাছের গায়ে গাম দিয়ে সেটে দেয়। এপ্রিল 2007 নাগাদ সেই গাছটা 1000 মানুষের সিগনেচারে ঢেকে যায়, যেটা ছিল প্রশাসনের বিরুদ্ধে একটা সাইলেন্ট রিভল্ট। আমজনতার এই অভূতপূর্ব স্পন্টেনিয়াস মুভমেন্ট আর লোকাল মিডিয়ার কন্টিনিউয়াস লেখালেখির কারণে ম্যাটারটা আর চেপে রাখা পসিবল হয় না। একজন লোকাল এমএলএ সাফিয়ার এই মিসিং ইস্যুটা কেরালার স্টেট অ্যাসেম্বলিতেও রাইজ করে। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল দেখে কেরালার তৎকালীন হোম মিনিস্টার কোডিয়েরি বালাকৃষ্ণন ডিসিশন নেন যে এই কেস আর লোকাল পুলিশের হাতে রাখা যাবে না।
কারণ তারা স্পষ্টতই ইনফ্লুয়েন্সড বা কম্প্রোমাইজড হয়ে গেছে। এবং তার ডিরেক্ট অর্ডারে 2007 সালের মাঝামাঝি সময়ে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয় কেরালা ক্রাইম ব্রাঞ্চের হাতে। ক্রাইম ব্রাঞ্চের ক্ষুরোদার ইনভেস্টিগেটিং অফিসার ডেপুটি এসপি কেভি সন্তোষ কুমার আর তার চৌকস টিম কাঁসারগোড়ে এসে পৌঁছায়। কিন্তু যখন তারা সাফিয়ার মিসিং এর পাতলা চার্জশিটের ফাইলটা হাতে নেয়, ততদিনে ঘটনার দীর্ঘ 6 মাস কেটে গেছে। ক্রাইম সিন বা এভিডেন্স নষ্ট করার জন্য হামজা এনাফ টাইম পেয়ে গেছে। তো ক্রাইম ব্রাঞ্চকে কার্যত একদম জিরো থেকে আবার শুরু করতে হলো। ডেপুটি এসপি কেভি সন্তোষ কুমার যখন এই মামলার দায়িত্ব নেন, তখন কেসে হামজা ছিল ওভার কনফিডেন্ট। লম্বা সময় ধরে কেসটা ধামাচাপা থাকায় সে রিল্যাক্সড মুডে ভাবে সে পার পেয়ে গেছে। ক্রাইম ব্রাঞ্চের টিম যখন হামজাকে ফার্স্ট রাউন্ডে ইন্টারোগেট করে, সে তার পুরনো বানানো স্টোরিটাতেই অনড় থাকে। তবে এইবার সে অফিসারদেরকে কনফিউজ করার জন্য সাফিয়ার ক্যারেক্টার নিয়ে একটা নোংরা কথা বলতে শুরু করে। সে নির্লজ্জের মতো দাবি করে যে আমি কুর্গের কিছু লোকের মুখে শুনেছি মেয়েটার একটা সিক্রেট বয়ফ্রেন্ড ছিল। হয়তো সাফিয়া সুযোগ বুঝে কেরালা থেকে সেই ছেলেটার সাথেই পালিয়ে গেছে। তবে অফিসাররা হামজার এই ওভার কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ আর রেডি টু ইট আনসার দেখেই বুঝে যান যে সে একটা বড়সড় কিছু লুকোচ্ছে। পুলিশ তখন হামজার পুরো ব্যাকগ্রাউন্ড আর তার চেনা পরিচিতদের উপর নজরদারি শুরু করে। এরপর হামজার ওয়াইফ মাইমুনাকে জেরা করা হলে সে একদম তোতা পাখির মতো হামজার শেখানো স্ক্রিপ্টটাই আওড়াতে থাকে। কিন্তু ইনভেস্টিগেশনে বারবার একটা নাম সামনে আসে, মোহাম্মদ আব্দুল্লাহ। হামজার এই শালা ক্রাইমের সময় গোয়াতে প্রেজেন্ট ছিল। এরপর পুলিশ আব্দুল্লাহর উপর কড়া নজর রাখতে শুরু করলে দেখা যায় সে পুলিশ দেখলেই অদ্ভুত রকমের নার্ভাস হয়ে যাচ্ছে, ট্রাই করছে এড়িয়ে চলার। আর এটাই ছিল ক্রাইম ব্রাঞ্চের জন্য তাকে জিজ্ঞাসাবাদের মেইন ক্লু। এরপর আব্দুল্লাহকে তুলে নিয়ে ঘন্টার পর ঘন্টা ইন্টারোগেট করা হয়। প্রথমে সে সবকিছু ডিনাই করলেও সময়ের সাথে সাথে তার ভেতরের রেজিস্ট্যান্সও ভাঙতে শুরু করে। এবং ঠিক তখনই অফিসাররা তাদের ট্রাম্প কার্ডটা খেলেন। তারা আব্দুল্লাহর সামনে মালি চেকপোস্টের ওই লগ বুকটা ছুঁড়ে দেন। হামজা আর আব্দুল্লাহ ভেবেছিল তারা একদম নিখুঁতভাবে সমস্ত প্রমাণ ভ্যানিশ করে দিয়েছে। কিন্তু ক্রাইম ব্রাঞ্চের টিম সেই অত দূরের একটা চেকপোস্টের লগ বুক ঘেটে বের করে 2006 সালের 20 ডিসেম্বর হামজার গাড়িটা যখন ক্রস করেছিল, তখন প্যাসেঞ্জার কাউন্টের জায়গায় স্পষ্ট হোয়াইটনার ঘষে কারচুপি করা হয়েছে। অফিসার বলেন, আমরা জানি তোমরা এটা চেঞ্জ করেছো, আমাদের কাছে সমস্ত প্রুফ আছে। সত্যি কথা বলতে পুলিশ কিন্তু তখনও পর্যন্ত পুরোপুরি শিওর ছিল না যে এই জালিয়াতি তারা নিজেরাই করেছে কিনা। কিন্তু এই সাইকোলজিক্যাল গেমে আব্দুল্লাহর মেন্টাল ব্যালেন্স ভেঙে যায়। সে দুঃখে কেঁদে উঠে চিৎকার করে বলে সব হামজা করেছে, ওই মেয়েটাকে মেরেছে। এবং এরপর সে একে একে 15 ডিসেম্বরের সেই গরম মারের অ্যাক্সিডেন্ট, হামজার এক্সট্রিম সেলফিশনেস, 16 ডিসেম্বরের সেই ধারালো চপারের আর ডেড বডি টুকরো করার নারকীয় সত্যের পুরো ডিটেলস পুলিশের সামনে উগড়ে দেয়। এবং আব্দুল্লাহর এই লোমহর্ষক কনফেশনের পরেই সেই রাতেই পুলিশের একটা স্পেশাল স্কোয়াড আব্দুল্লাহকে সাথে নিয়ে জিপে করে কেরালা থেকে 360 কিলোমিটার দূরে গোয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে টর্চের আলোয় তারা গোয়ার মোলেম বনাঞ্চলের সেই কনস্ট্রাকশন সাইট অর্থাৎ চেক ড্যামের কাছে পৌঁছায়। এরপর একটা ঝোপঝাড়ের মাঝখান থেকে মাটি খুঁড়তে শুরু করে পুলিশ। প্রথমে বাতাসে একটা তীব্র পচা গন্ধ ভেসে আসে, তারপর মাটি সরাতেই বেরিয়ে আসে এক টুকরো কাপড় আর একটা মানুষের হাড়। তারপর অত্যন্ত সতর্কতার সাথে ল্যাটেক্স গ্লাভস পরে পুলিশ সেখান থেকে একটা আংশিক অক্ষত মানুষের মাথার খুলি আর বেশ কিছু হাড়ের টুকরো উদ্ধার করে এবং সেগুলোকে একটা এভিডেন্স বক্সে ভরে সেখান থেকে বেরিয়ে যান। এই পুরো তদন্তটা শেষ হতে সময় লেগেছিল পাক্কা 1.5 বছর। এবং তারপর 2008 সালের 5 জুন কেরালার মিডিয়ায় ব্রেকিং নিউজ হেডলাইন হয়, গোয়ার জঙ্গল থেকে সাফিয়ার কঙ্কাল উদ্ধার, ঠিকাদার হামজা গ্রেফতার। কুর্গে বসে সাফিয়ার মা বাবা যখন এই নিউজটা পান, তাদের বেঁচে থাকার শেষ আশাটুকু তখন নিভে যায়। তবে তারা একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবেন, দুনিয়া অবশেষে সত্যিটা জানতে পারল।
যাই হোক, গ্রেফতারের পর ফরেন্সিক ল্যাবের হাড়গোড় আর আব্দুল্লাহর জবানবন্দির মুখোমুখি হয়ে হামজা নিজের অপরাধ পুরোপুরি স্বীকার করতে বাধ্য হয়। এরপর শুরু হয় এক দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং দীর্ঘ প্রতীক্ষার পর 2012 সালে কাসারগোড় সেশন কোর্টে যখন ট্রায়াল শুরু হয়, তখন পুরো আদালত চত্বর প্রেস, সাধারণ মানুষ আর সাফিয়া অ্যাকশন কমিটির মেম্বারদের ভিড়ে উপচে পড়ে। কমিটির অনেকেই বুকে কালো ব্যাজ পরে আসে। সেখানে স্পষ্ট লেখা ছিল, জাস্টিস ফর সাফিয়া। প্রসিকিউশন অত্যন্ত নিখুঁতভাবে সমস্ত এভিডেন্স নিয়ে এই মামলাটাকে সাজায়। মামলার সব থেকে বড় টার্নিং পয়েন্ট ছিল ডিএনএ রিপোর্ট, যা সাফিয়ার বাবা মায়ের সাথে 100% ম্যাচ করে গেছে। এছাড়াও হামজার মারুতি গাড়ির ভেতর থেকে পাওয়া গেছে একটা চুলের ডিএনএ এবং সেটাও সাফিয়ার সাথে মিলে গেছে। ফরেন্সিক সার্জন ডক্টর শার্লি আদালতে সায়েন্টিফিক মেথডে প্রমাণ করেন যে তারা সাফিয়ার জীবিত অবস্থার ছবির সাথে উদ্ধার হওয়া মাথার খুলিটার ফরেন্সিক সুপার ইম্পোজিশন করেছেন এবং তা নিখুঁতভাবে মিলে গেছে। আদালতে যখন সাফিয়ার মা আয়েশা মেয়ের একটা পুরনো বিবর্ণ ছবি হাতে নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সাক্ষ্য দিচ্ছিল, তখন কোর্টে উপস্থিত খোদ জাজের চোখও কান্নায় ভিজে ওঠে। যে এসএসআই গোপাল কৃষ্ণ প্রথম দিকে ইনভেস্টিগেশনে অবহেলা করেছিল আর গরিব বাবা মায়ের উপর টর্চার করেছিল, তাকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে লগ বুকের জালিয়াতি দেখানো হয়। এবং তারপর 2015 সালের জুলাই মাসে, অর্থাৎ ঘটনার 9 বছর পর, সেশন কোর্টের বিচারক হামজাকে মার্ডার, মাইনর ট্রাফিকিং আর এভিডেন্স নষ্ট করার দায়ে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন। জাজ সাহেব তার রায়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হিসেবে চিহ্নিত করেছেন। মানুষের বিশ্বাসের চরম অপব্যবহার করে একটা নিষ্পাপ বাচ্চাকে নৃশংসভাবে খুন করার এটাই ছিল প্রপার শাস্তি। এই রায় শুনে আয়েশা মোহাম্মদের হাত শক্ত করে ধরে কান্নায় ভেঙে পড়েন। আদালতের বাইরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেলিব্রেট করতে শুরু করে। তবে হামজা শালা আব্দুল্লাহ আর ওয়াইফ মাইমুনাকে তথ্য গোপনের জন্য মাত্র 3 বছরের সাজা দেওয়া হয়। আর বাকি 2 অভিযুক্ত দালাল হাজি আর পুলিশ গোপাল কৃষ্ণ প্রমাণের অভাবে খালাস পেয়ে যান। তবে একটা সমস্যা হচ্ছে, ভারতে ফাঁসির সাজা হলে সেই রায় অটোমেটিক উচ্চ আদালতে আপিল প্রসেসের মধ্যে দিয়ে যায়। তাই 2019 সালে কেরালা হাইকোর্ট এই কেসে আবার রায় শোনান। হাইকোর্ট হামজার অপরাধের সত্যতা বহাল রাখলেও তার ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডে কনভার্ট করে দিয়েছে। আদালতের যুক্তি ছিল, হামজার আগে কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। এই মার্ডার কোনো পূর্ব পরিকল্পিত আক্রোশ থেকে ঘটেনি, বরং একটা অ্যাক্সিডেন্ট ধামাচাপা দেওয়ার প্যানিক থেকে হয়েছে। একই সাথে হামজার স্ত্রী মাইমুনা আর শ্যালক আব্দুল্লাহ সাজা মুকুব করে তাদেরকে পুরোপুরি রিলিজ করে দেন। আয়েশা আর মোহাম্মদ যখন এই সাজার কথা শোনে, তারা কোনো ক্ষোভ দেখায়নি, কারণ তারা রক্তের বদলে রক্ত চায়নি। তারা শুধুমাত্র তাদের মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের সত্যিটা সবার সামনে আনতে চেয়েছিল। কিন্তু হাইকোর্টের এই রায়ের পরেও সাফিয়ার অবশিষ্টাংশ কাসারগোড় আদালতের মালখানায় ফরেন্সিক এভিডেন্স হিসেবে তালাবদ্ধ অবস্থায় পড়েছিল দীর্ঘ 5 বছর। মা আয়েশা প্রায়শই বিভিন্ন ইন্টারভিউতে আক্ষেপ করে বলতো, আমরা এখনো আমাদের মেয়ের জানাজা করতে পারিনি। যতক্ষণ না ওকে আমরা নিজের মাটিতে সমাহিত করছি, ততক্ষণ ওর আত্মা শান্তি পাবে না। এবং তাদের এই আকুতি শুনে 2024 সালের নভেম্বর মাসে আদালতের নতুন সেশন জাজ অবশেষে সাফিয়া দেহাংশ তার ফ্যামিলির কাছে হ্যান্ডওভার করার পারমিশন দেয়। আর এটাই ছিল আমাদের গল্পের সেই শুরুর দৃশ্য, যেখানে দীর্ঘ 18 বছর পর একটা জুতোর বাক্সে মেয়ের মাথার খুলি আর হাড় নিয়ে বাড়ি ফিরছে আয়েশা আর মোহাম্মদ। তাদের সাথে সাফিয়া অ্যাকশন কমিটির সেই সব কর্মীরাও প্রেজেন্ট ছিল, যারা 18 বছর আগে প্রমিস করেছিল যে তারা শেষ পর্যন্ত সাথে থাকবে। 2024 সালের নভেম্বরের এক মেঘলা সন্ধ্যায় কুর্গের আয়ানগি গ্রামে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সাফিয়ার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। কাফনের কাপড়ের ভেতর তখন কোনো বডি ছিল না, ছিল কেবল এক টুকরো মাথার খুলি আর কয়েকটা হাড়। গ্রামের মানুষ যারা 13 বছর বয়সী সেই চঞ্চল সাফিয়াকে চিনত, তারা সবাই এসে অশ্রুসিক্ত চোখে তাকে শেষ বিদায় জানিয়েছে। আর ঠিক তখনই বৃদ্ধ মোহাম্মদ কবরের ভেতর নেমে আসে। সে তার পকেট থেকে বের করে আনে
18 বছর আগে কাসারগোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পকেটে ভরা শুকিয়ে যাওয়া সেই আমলকিগুলো। 18 বছর ধরে যে উপহার সে মেয়ের হাতে দেওয়ার জন্য বুক পকেটে আগলে রেখেছিল, আজ বিদায় বেলায় শেষ উপহার হিসেবে সেই আমলকিগুলো সে মেয়ের কবরের মাটির উপর আলতো করে রেখে দেয়। দীর্ঘ 18 বছরের জার্নি শেষে সাফিয়া নিজের দেশের মাটিতে পরম শান্তিতে ঘুমিয়ে পড়ে। সাফিয়ার এই ট্র্যাজেডি আসলে আমাদের তথাকথিত সভ্য সমাজের জন্য এক নির্মম আয়না। এই কেসটা আমাদেরকে বারবার মনে করিয়ে দেবে যে আমরা আমাদের চারপাশে এই অদৃশ্য মানুষগুলোর প্রতি কতটা উদাসীন। কিন্তু একই সাথে সাফিয়ার গল্প আমাদের এক চরম আশার আলো দেখায়। এই কেসটা এটা প্রমাণ করে একজন মা যদি কোনো পরিস্থিতির কাছে দমে না যান, একজন অসহায় বাবা যদি সমস্ত অপমান মুখ বুজে সহ্য করে লড়াই চালিয়ে যান, আর সমাজের সাধারণ মানুষ যদি সেলফিশ না হয়ে একসাথে হাত মেলায়, তাহলে দেশের সব থেকে শক্তিশালী আর করাপ্টেড সিস্টেমকেও হাঁটু গেড়ে বসে জাস্টিস দিতে বাধ্য করা যায়। টাকা বা ক্ষমতার জোর যে সবসময় জেতে না, সাফিয়ার ফ্যামিলি আজ তা প্রমাণ করে ছেড়েছে। আজ সাফিয়ার খুনি হামজা জেলের 4 দেয়ালে বন্দী। সে সেখানে তার নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে। আমৃত্যু তাকে ওখানেই বন্দী থাকতে হবে। আর ওদিকে 13 বছর বয়সী সেই নিষ্পাপ কিশোরী সাফিয়া আজ সমস্ত রকম কষ্ট আর যন্ত্রণার ওপারে। সে আজ নিজের দেশের মাটিতে নিজের ভালোবাসার বাবা মায়ের কোল ঘেঁষে চিরদিনের জন্য শান্তিতে ঘুমিয়ে আছে। এবং আমাদের আজকের কেস এ পর্যন্তই। কেসটা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কেসটা খুব ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টিং বলবো না, খুব ইমোশনাল, খুব ট্র্যাজিক। কিছু কিছু জায়গা পড়তে গিয়ে আমার নিজেরই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল যে মানে হয় না, একটা জাস্টিস পেলে, কেউ জাস্টিস পেলে আমাদের সাধারণ মানুষের কি ভালো লাগে, তাই না? এবং সেখানে একটা জাস্টিস, যেটা একটা 18 বছরের লড়াই, সত্যি বলছি, বলতে বলতে আমার গায়েও কাটা দিচ্ছে। অদ্ভুত একটা কেস, অদ্ভুত একটা কেস। কেসটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় আমি যেটা বলি, সাবধানে থাকবেন।